আমরাও চাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে, কেননা শেখ হাসিনাকে ভারত স্পষ্টভাবে বলেছে যে ভারতের মাটিতে জায়গা হচ্ছে না শেখ হাসিনার। শেখ হাসিনার জায়গা তিনি চেয়েছিলেন যুক্তরাজ্যে, ব্রিটেনের কাছে। ব্রিটেন ডিক্লাইন করেছে তাকে রাজনৈতিক আশ্রয় দিতে। যুক্তরাষ্ট্র তাকে আশ্রয় দেবে না, কেননা শেখ হাসিনার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। রাগে ক্ষোভে পদত্যাগপত্রের স্বাক্ষর বাহিনী প্রধান, দলের নেতাদের বিশ্বাসঘাতক বলে কাঁদতে কাঁদতে দেশ ছাড়েন হাসিনা। এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। অবশ্যই আগে ফ্যাসিজমের সাথে যারা জড়িত তার বিচার, গণহত্যার যারা দণ্ডিত, যারা হচ্ছে অপরাধী, তাদের বিচার আগে করতে হবে। তারপরে তারা এই দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, বা তারপর তার সাথে আলোচনার পথটি পরিষ্কার হবে। এবার দেশে ফিরে আসছে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটাই জানিয়েছেন ছেলের সজীব অজিত জয়। দর্শক, এসব বিষয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদন। এদিকে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের প্রথম বক্তব্যতেই উত্তাল হলো সারা দেশ। কঠিন সংকটে পড়তে পারে জামাত। এবং প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ দেখেই বুঝেই গিয়েছেন। শেখ হাসিনাকে ভারত থেকে তুলে নিয়ে এসে ফাঁসিতে তোলা হবে, এমনটা জানিয়েছে কিন্তু ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বলেছে স্বৈরাচার সরকার কী করেছে এই বাংলাদেশের মানুষ অবগত রয়েছে। নরেন্দ্র মোদী যতই তাকে ঠাঁই দেখ, তাকে ছাড়া হবে না, এমন কথা ডক্টর ইউনূস নিজে বলেছে এবং গণমাধ্যমে কিন্তু এমনটাই জানিয়েছে। সেই সাথে ডক্টর ইউনূস সারা জীবনের জন্য এই দেশের প্রধানমন্ত্রী হতে চলেছে, এমনটাও কিন্তু ডক্টর ইউনূস এবং গণমাধ্যম জানিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতর মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। তার জন্য ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলেই সব কিছু বুঝতে পারবেন। সম্মানিত দর্শক, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওটি নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে নেই। তাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক। হ্যাঁ, আপনারা আবার মাইন্ড করেন না, এর মধ্যে আবার অন্য কিছু খুঁজেন না। কেন আমি চাই আওয়ামী লীগের শেখ হাসিনা দেশে ফিরে আসুক এবং তাকে যে আসতে হতে পারে সেটি আমি ব্যাখ্যা করছি। তবে তার আগ দিয়ে একটু আপডেটটা আপনাদের জানাই। সেটা হলো সজীব অজিত জয় 24 ঘন্টার মধ্যে তার অবস্থান পরিবর্তন করে বলেছেন যে আমি বলেছিলাম আওয়ামী লীগের রাজনীতি আমরা আর করছি না, কিন্তু যেভাবে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন হচ্ছে, তারা ইয়াতিম হয়ে গিয়েছে, এখন আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বলছি যে আপনারা একা নন, আমরা আছি সাথে। এবং তিনি বলেছেন যে তার সাথে আছে। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। একটু মনে করিয়ে দেই যে দুদিন আগে দয়াচ্ছে বেলের সাথে সাক্ষাৎকারে কি বলছিলেন তিনি, যে আমরা উই আর ডান, আমার মাকে অপমান করে বের করে দিয়েছে, আমরা তিনবার কু হয়েছে, আমি আর এইটা করব না, আর আওয়ামী লীগের প্রশ্ন দায়িত্ব নেওয়ার প্রশ্নে ওঠে না, আমার মা তো নেবেই না, এমনকি শেখ রেহানার পরিবারও নেবে না। বর্তমানে নাই আমাদের এই, দেখেন এই 3 বারের মতন আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো। এটা আমাদের 3 বারের মতন সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আর আমরা তো ধরেন আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেক বছর ধরে আছি, আমরা এখানে সেটেল, আমাদের এখানে জীবনে কোনো অসুবিধা নেই, আমরা এখানে থাকতে অভ্যস্ত। বাংলাদেশের মানুষ এই যে উন্নয়ন আমরা করেছি, তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে, তাহলে আমাদের আর কিছু বলার আর করার নেই। কিন্তু আপনি বা আপনার পরিবারের মানে সদস্যরা যদি আসে, মানে শেখ রেহানা এবং তার 2 সন্তানের কেউ আসতে পারেন রাজনীতিতে, মানে এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবেন? এখন আর এটা আমাদের দায়িত্ব নয়। অর্থাৎ নিঃসন্দেহে তার এই বক্তব্যের পরে মাঠ পর্যায়ে যেই প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং নেতাকর্মী এবং বিশ্লেষক কিংবা তাদের শুভানুধ্যায়ীদের মধ্যে যেই পরিমাণ প্রতিক্রিয়ার শিকার হয়েছেন সজীব অজিত জয়, তাকে যেহেতু আগামী দিনে আওয়ামী লীগের কাণ্ডার হিসেবে প্রতিষ্ঠা করার এমন কোনো হেন চেষ্টা ছিল না, শেখ হাসিনা করেন নাই, কিন্তু মাঠ পর্যায়ে থেকে তার অ্যাকসেপ্টেন্স অর্থাৎ কোনো গ্রহণযোগ্যতা তৈরি হয়নি, তার নিজস্ব বলয় তৈরি করতে পেরেছিলেন কিছু। এমন আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে শেখ হাসিনার যে আওয়ামী লীগ বর্তমানে ছিল, তার চারপাশে আরাফাতকে বলুন, পলককে বলুন কিংবা হাসান মাহমুদকে বলুন, এরা আর কেউ শেখ মুজিবের বঙ্গবন্ধুর আওয়ামী লীগ না। বঙ্গবন্ধুর আওয়ামী লীগের যারা ছিল ত্যাগী নেতাকর্মী, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক এর মধ্যে তো গত হয়েছেন, কিংবা অন্যান্য এই মতাদর্শের মানুষগুলো পাত প্রদীপের অন্ধকারে চলে গিয়ে সজীব অজিত জয়ের আওয়ামী লীগের যারা সমর্থক, তার এই কর্মকাণ্ড, অর্থনৈতিক দুর্নীতি, এগুলাকে যারা সমর্থন করেন, তারাই হয়ে উঠেছিলেন আওয়ামী লীগের মূল আলো। সেই আলো কোথায় নিয়ে গেল শেখ হাসিনার আওয়ামী লীগকে? সবাই মিলে যে গর্তে পড়ে গেলেন, নর্দমার কিটে পড়ে গেলেন। এখন সেই অবস্থা থেকে মাঠ পর্যায়ে সজীব অজিত জয়ের যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা যতটুকু ছিল তার এই বক্তব্যের পর সেটাও তলানিতে পৌঁছে গেল। সেটা
বুঝে সে দেখলো যে না, এভাবে তো চলতে দেওয়া যায় না, বাংলাদেশে তো তাদের হাল ছেড়ে দেওয়া ঠিক হবে না, হতে পারে। সেই কারণেই তিনি বলছেন, এবং এমনকি এটাও বলছেন যে বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্বর্তন, এখন তারা এটাও চান যে গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্বর্তন চান তারা, এবং তিনি বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র হবে না বাংলাদেশে। অর্থাৎ আমি যদি একটু নিউট্রাল দৃষ্টিতে দেখি, তিনি এই বর্তমান সরকারকে সহযোগিতা করতে চেয়েছেন। যদিও দুদিন আগে তিনি বলেছেন বাংলাদেশ ইজ গন, ইজ নেক্সট পাকিস্তান, নেক্সট সিরিয়া, যারা আন্দোলন করছে এরা জঙ্গি, এরা মিলিটেন্ট, সেই সবগুলো তো সব রেকর্ডেড। কিন্তু আপাতত তিনি সম্ভবত সময়ের সাথে চলতে চেষ্টা করছেন, ঠিক যেভাবে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এবং জেনোসাইড সিম্পাথাইজার, অর্থাৎ এই গণহত্যাকে সমর্থন করে যারা বিবৃতি দিয়েছে, শেখ হাসিনার পাশে থাকার অঙ্গীকার করেছে, সাংবাদিকরা, সম্মিলিত সংস্কৃতি জোটের নেতাকর্মীরা, সংস্কৃতি কর্মীরা, তারাও যেমন ভোল পাল্টে রাতারাতি এই পরিবর্তনকে মেনে নেওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় সজীব অজের জয়ও ভোল পাল্টে এই পরিবর্তনকে মেনে নেওয়ার চেষ্টা করছে। এমনকি শেখ হাসিনা কখন দেশে ফিরবেন সেটির একটি ধারণা তিনি দেওয়ার চেষ্টা করেছেন বিদেশি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে। তারই সূত্র ধরে বাংলাদেশের সবগুলো গণমাধ্যম আজকে সংবাদ করেছে যে শেখ হাসিনা দেশে ফিরবেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে দেশ সংস্কারের জন্য কাজে নেমেছে এবং তারা যখন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তার আগ দিয়ে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে তারা জানাচ্ছে। তবে শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরবেন কিনা সেটি এখনো স্পষ্ট করে বলা যায় না। আগেই বলেছি যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আমি গতকালকের একটি আলোচনায় বলেছিলাম যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কি হবে, তড়িঘড়ি করে নির্বাচন দিলে আরেকটি রাজনৈতিক সরকার আসবে এবং সেই রাজনৈতিক সরকারকে আন্দোলন করে পরিবর্তন করে যদি আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তাহলে আজকের যে সাংবিধানিক সরকারকে টপল করার জন্য পেছনে যত ছাত্র এবং জনতা তাদের প্রত্যেকের ভিডিও ফুটেজ দেখে এই যে একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করার মতো প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ রাখে, যে তার প্রমাণ তারা খন্দকার মুশতাকের ক্ষমতা গ্রহণের পর শেখ মুজিব হত্যাকাণ্ডের ইনডেমটি অধ্যাদেশ যে সংবিধানে সংযোজন করা হয়েছিল সেটি বাতিল করে ফাঁসির রায় কার্যকর করেছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে তারা এই গেম থেকে সরে যাওয়ার পরেও এখন এই নতুন তত্ত্বাবধায়ক সরকার যখন ঘোষিত হয়েছে, তাদের পছন্দের ডক্টর মোহাম্মদ ইউনূস, যেই ইউনূসকে তারা বলেছিল পদ্মা নদীতে চুবিয়ে মারবে, সেই নিয়তির নির্মম পরিহাস, যেই চেয়ারে বসে বলেছিলেন সেই চেয়ারে বসেই ডক্টর ইউনূস এখন এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। তো এখন মনে হচ্ছে যে নতুন সরকারের প্রতি তারা ধ্বংসাত্মক কিংবা ঘৃণা না ছড়িয়ে তারা চেষ্টা করবেন এই সরকারকে যেন গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য যেসব রাজনৈতিক দলের সহযোগিতা দরকার সেই সহযোগিতা তারা করতে চায়। এরা ধরনের একটা অপশন তারা ছুড়ে দিয়ে তারা কি করতে চাইছে যে মাঠের যারা আওয়ামী লীগ রাজনীতিক আছে, ব্যবসায়ী আছে, তাদের অর্থনৈতিক যোগানদাতা যেসব প্রতিষ্ঠান আছে, তাদের জেনোসাইড সিম্পাথাইজার যারা আছে, তাদের যেন গণরোষে না পড়তে হয়, সেটার জন্য একটা সম্ভাব্য একটা ক্লজ, একটা অপশন তারা ওপেন করতে চাইছে যে না, তোমরা যদি পথে আগাতে চাও আমরা তোমাদের সহযোগিতা করব, যদি আমাদেরকে দায় মুক্তি দাও। এখন দায় মুক্তির বিষয়টা যখন আসছে, তখন আমি আমার শুরুর বক্তব্য আবার শুরু করি যে হ্যাঁ, আমিও চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক, এবং তাকে দেশে ফিরে আনার জন্য এরই মধ্যে গোপালগঞ্জের যে আওয়ামী লীগ তারা সম্মেলন করেছে, নিজেদের মধ্যে বলছে যে সড়ক অবরোধ করেছে। একটা সংবাদ দেখলাম যে তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে। স্বাধীন নতুন আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেলাম, সেই রাষ্ট্রের যাত্রার শুরুতেই একটা গভীর ষড়যন্ত্রের কিন্তু দৃশ্যপট বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এগুলো অবজারভেশন করি, মনিটরিং করি। আমার মনে হয় এবার একটু শক্ত ভূমিকা যাওয়া দরকার। এরা যদি আর কোনো বাড়াবাড়ি করে তাহলে এদেরকে সরাসরি বিচি ঠকে দিতে হবে। কারণ কি, এই মানুষগুলাই রাষ্ট্রের আবর্জনা, এরাই কিন্তু রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়। এর পাশাপাশি ভারত, তারাও কিন্তু একটা বড় ধরনের অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে এই মুহূর্তে চাচ্ছে, হালকা নেওয়ার কিন্তু সুযোগ নাই। কথা বলছি যে গেল গত কয়েক মাস বা কয়েক বছর ধরে ধরেন বিএনপি, জামাত বা অন্যান্য যে দলগুলো আছে বা নর্মাল যারা মানুষ আছে, বিভিন্ন প্রতিবাদের কারণে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যারা অ্যারেস্ট হয়েছিল অধিকাংশই তারা কিন্তু বের হয়ে গেছেন। এখন কারাগারগুলোর মধ্যে যারা আছে তারা কারা? তারা হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন দলের নেতাকর্মী। তারা কিন্তু বিভিন্ন ধরনের অপকর্মের কারণে এরা বিভিন্ন মেয়াদের সাজা কাটছে। তো এদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ফাঁসির আসামি, অথবা লম্বা সময়ের জন্য 20 বছর, 10 বছর, 15 বছর এরকম বড় বড় মামলায় আসামি হয়ে গেছে অনেক মানুষ আছে। সরকার পরিবর্তন হলেও এদের কিন্তু মুক্তি হবে না, কারণ এদের অপরাধগুলো ছিল জঘন্য। এই শ্রেণীটাই আজকে আমাদের বাংলাদেশের বিভিন্ন কারাগারে ভেতরে গোলাগুলি করার, বিদ্রোহ করার সাহস পাচ্ছে। কারারক্ষীরা তারা আহত হচ্ছে। এই অস্থিতিশীল পরিবেশকে কাজে লাগিয়ে এরা জেল থেকে বের হয়ে ভাগতে চায়, অস্ত্র লুট হচ্ছে। এই সিচুয়েশনে গেল কত, মানে আপনি দেখেন 4 দিনে বাংলাদেশের মিনিমাম 10টা কারাগারে আমরা দেখলাম যে এই ধরনের ঘটনা। এরা কারা? এদেরকে আর ছাড় দেওয়ার দরকার নাই, রাষ্ট্রের টাকা দিয়া এদেরকে ভাতটাত খাওয়ানোর দরকার নাই। সেই বিএনপি থেকে আজকের দিন পর্যন্ত বহুত মানুষ আছে ফাঁসির আসামি, লাইক ওসি প্রদীপ বারো, অনেকেই এরা কিন্তু কারাগারে বসে আছে। ভেতর থেকে ভারতের প্রেসক্রিপশনে হোক, নিজেদের প্রেসক্রিপশনে হোক, একটা পরিবেশ অন্যরকম তৈরির চেষ্টা চলছে। আজকেও আমরা দেখলাম চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা বিদ্রোহ করছেন, কারারক্ষীদের সাথে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছে, করছে গোলাগুলি।
দুপুর 2টা থেকে এই সংঘর্ষ আজকে শুরু হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, বাইরে থেকেও একটি পক্ষ কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করছে। কারারক্ষীরা তাদের প্রতিহত করতে গুলি চালিয়েছে। আমি তো মনে করি সেনাবাহিনীকে বসাইয়া LMG সেট কইরা যারা কারাগারের দিকে দৌড় দেওয়া যাবে, একের পর এক শুধু বিচি বের হবে আর এক একটার বুক দিয়া ঢুকবে, পেছন দিয়ে বের হবে, ঠিক এরকম দৃশ্যপট আমরা আরেকটা দেখতে চাই। কারণ এগুলো অ্যালাউ করার সুযোগ নাই। অনেক মানুষ আছেন এই মুহূর্তে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ করতে চাচ্ছেন, তারা চাচ্ছে না যে এই অন্তর্বর্তীকালীন সরকার সুন্দরভাবে দায়িত্ব পালন করেন। আবার অনেক সুযোগ সন্ধানী দলের নেতাকর্মীরা আছেন, এটা বিভিন্ন দলের মধ্যে আছেন, যে যাদের সাঙ্গপাঙ্গরা ভিতরে আছে, এরা বিভিন্ন গুরুতর অপরাধের কারণে জেল খাটছে। এদের কিন্তু মুক্তি দিলে, এই যে দেখেন ঢাকা শহরে আজকে পরিস্থিতি কি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিস্থিতি কি, এরকম দাগি কয়েদিদেরকে কোনোভাবেই বাহির থেকে ভেতর থেকে যেগুলো আছে একটা নির্বাহী আদেশ দিয়া সবগুলারে গণহারে কি করে দিতে হবে, ওই পারে পাঠাই দিতে হবে, নাহলে পরিস্থিতি কন্ট্রোলে আসবে না। 2-1টা কারাগারে এরকম পরিস্থিতি তৈরি করেন, ওই কারাগারের গেটের সামনে বা ভিতরে যেখানে থাকে বিদ্রোহ তৈরি করার চেষ্টা করে, সেখানে ঝুলাই দেন, এরপর দেখবেন বাকিরা ভয় পেয়ে যাবে। এখন পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে, সেনাবাহিনী এই মুহূর্তে সেখানে প্রটোকল দিচ্ছে। আর বাহিরেও আমরা যদি আজকে দেখি, জামালপুরে কারাগারে গোলাগুলি হয়েছে, হতাহতের সংখ্যা প্রায় 25। আপনি ভাবতে পারেন যে কি ঘটছে। কালকে দেখছি আমাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারেও এই ধরনের ঘটনা ঘটেছে, শেরপুর কারাগারে ঘটেছে, বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। জামালপুর জেলা কারাগারে গোলাগুলি এবং আগুন দেওয়ার ঘটনায় নিহত হয়েছেন 6 জন কয়েদি। এই ঘটনায় 14 জন কারারক্ষী, 5 জন কয়েদি সহ মোট 19 জন হতাহত হয়েছেন। পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে। আমরা যদি দেখছি যে আচ্ছা, জামালপুর কারাবন্দীরা নিজেদের থাকার জায়গায় আগুন দিয়ে একটি ফটক ভেঙে ফেলেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছড়ে সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে কারাগার এলাকায় ঘিরে রেখেছে। আসামিরা 2 ভাগে বিভক্ত হয়ে মারামারি শুরু করেন। তাদের একটি পক্ষ মুক্তির জন্য বিদ্রোহ করে। বিদ্রোহী গ্রুপ প্রথমে ফটক ভেঙে কারাগার থেকে বের হয়ে আসে, দ্বিতীয় ফটক খুলে দেওয়ার জন্য জেলার আবু ফেতাহ সহ কারারক্ষীদের উপর তারা আক্রমণ করে। তো এখানে আমি যতটুকু বুঝতেছি, গেল কয়েকদিন দেশি বিদেশি একটা ষড়যন্ত্রকারী তো চাচ্ছে বাংলাদেশ অস্থিতিশীল হোক। কোন দল কোন নেতা এগুলা বুঝি না, এতটুকু বুঝি যে এই মুহূর্তে কারাগারের ভেতরে যারা আছে এগুলো সব দাগি আসামি, ফাঁসির আসামি, যাবজ্জীবন আসামি, দুর্ধর্ষ অপরাধের আসামি। এদেরকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। যারাই বিদ্রোহ করছে, যারাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এদেরকে চিহ্নিত করে কারাগারের ভেতরে এগুলোর রাষ্ট্রের টাকা দিয়া, জনগণের ট্যাক্সের টাকা দিয়া ভাতটাত খাওয়ানোর দরকার নাই। এদের একটা সুস্থ ফয়সালা করে ওই পারে বিদায় করে দেওয়া হোক, কিছু আবর্জনাকে মুক্ত করা হোক। একটা নতুন ষড়যন্ত্র কিন্তু রচিত হচ্ছে। আজকে দেখছি শাহবাগে আমরা একটা বিশাল আন্দোলন। এরা কারা? বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো হয়েছে আমরা সবাই অ্যাক্টিভ আছি। এখন বাংলাদেশে একটা দৃশ্য কি, ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে যে সংখ্যালঘুদের উপর যেই পরিমাণ আক্রমণ হচ্ছে, যে দৃশ্যগুলো দেখাচ্ছে, আমি বরাবরই একটা জিনিস বলি, এই দেশের সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, সবাই বাংলাদেশের মানুষ। এই আন্দোলনকে যারা বাস্তবায়ন করছে সবাই বাংলাদেশের মানুষ। তবে যারা রাজনীতির কারণে বাটে পড়ছেন, যেমন বাংলাদেশে আমাদের একটা চরিত্র আছে, ধরেন আপনি একজন হিন্দু মানুষ কিন্তু আপনি আওয়ামী লীগের রাজনীতি করছেন, ছাত্রলীগ যুবলীগ করছেন, ক্ষমতার পালা বদলে বাকিদের যেই পরিণতি হচ্ছে এই নেতার তো এই পরিণতি হবে। কিন্তু এই ভিডিওটারে ভারতের মিডিয়া প্রচার করছে সংখ্যালঘুদের উপর হামলা। 2-1টা জায়গায় ঘটেছে, কিন্তু এর পাশাপাশি আমরা দেখেছি আমাদের আমজনতা, বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ ছাত্রছাত্রীরা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে। সুন্দর দৃশ্য। এগুলাকে যারা উস্কাতে চাচ্ছে এদের বিরুদ্ধে কিন্তু কঠিন ব্যবস্থা নিতে হবে। তারপরে জ্যোতি খাট কাঁপানো লাইকা, এরা এসা বলতেছে যে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে, তুই কি বলিস, তুই খাট কাঁপানো বন্ধ হয়ে গেছে নাকি তোর নাগররা চলে গেছে? একটা শ্রেণী কিন্তু এই ধরনের উস্কানিমূলক অ্যাক্টিভিটিস কিন্তু শুরু করে দিয়েছে। এদেরকে শক্ত হাতে দমন করতে হবে। বাক স্বাধীনতা মানে এই স্বাধীনতা না যে আপনি একটা ঠান্ডা স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য আপনার সুযোগ দেওয়া হবে। বাংলাদেশের যে কোনো জায়গায় কোনো হিন্দু পরিবারের উপর, কোনো মন্দিরের উপর, কোনো প্যাগড়ার উপর, কোনো বুদ্ধদের প্রতিষ্ঠান, খ্রিস্টানদের প্রতিষ্ঠান যদি কোনো দুর্বৃত্ত কোনো ধরনের অ্যাক্টিভিটিস চালায়, তারে ধইরা ওইটার মন্দিরের উপরে একদম লটকায় দিতে হবে। কেন? কারণ হচ্ছে কি, যে এগুলা বাংলাদেশের মানুষ পছন্দ করে না, আমরা এগুলা কাম্য না। এই দেশ সবার, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আমরা সবাই এই আন্দোলনটাতে সবাই জীবন দিছে, সবাই পার্টিসিপেট করছে। বাট এখন কেন বিভাজন প্রক্রিয়া মানে শুরু হয়ে যাচ্ছে? এরা কারা? ভারতের বিভিন্ন এজেন্ট, বিভিন্ন মিডিয়া বাংলাদেশে এখনো অ্যাক্টিভ। আপনি দেখছেন ভাই, পশ্চিমবঙ্গের পুলিশ তারা বলছে যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, মাশরাফির বাড়িতে আগুন দিছে, দেওয়া হয়েছে রুবেলের বাড়িতে, রুবেল দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এইভাবে বিভিন্ন ধরনের এরা যেইভাবে করে ভাই, ওই দেশের মানুষ স্বাভাবিক ধর্মভিত্তিক ইস্যুতে যার যার কমিউনিটির জন্য তার ভিতরে কাঁদে। আমরা যখন ফিলিস্তিন ইস্যুতে কথা বলি, আমাদের তো মাতৃভূমি না, কিন্তু আমাদের মানুষ এই জায়গাগুলোতে মানুষের লাগে। ভারতের মিডিয়াকে সরকারের পক্ষ থেকে শক্ত একটা বার্তা দেওয়া দরকার। আর পাশাপাশি দেশের ভিতরে যারা এই ধরনের অ্যাক্টিভিটিস চালায় এদেরকে চিহ্নিত করে কিন্তু সাথে সাথে কলাপস করে ফেলতে হবে। আমরা চাই না নতুন এই স্বাধীনতা কোনো কারণে খারাপ দিকে যাক। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।